আমন্ত্রণ জানাচ্ছি ডক্টরস ডাগআউট প্রেজেন্টেড বাই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসাইন সামি। নিউরোলজি টার্মটা স্পোর্টসের সঙ্গে অনেক ওতপ্রোতভাবে জড়িত। অনেক প্লেয়াররা আছেন যারা হয়তো বা নিউরাল বিভিন্ন রোগে ভুগে থাকেন, তারপরও স্পোর্টসটাকে কন্টিনিউ করছেন বা করতে চাচ্ছেন। তারা কি করতে পারেন, কিংবা স্পোর্টসম্যানদের নিউরাল প্রবলেমগুলো কি হতে পারে, সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি আছেন। আমাদের সঙ্গে আছেন ডক্টর ATM হাসিবুল হাসান পরাগ, কনসালটেন্ট ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। স্যার, আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ আপনাদেরকে। এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আরও আছেন ডক্টর SM মনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক এবং সহযোগী কনসালটেন্ট নিউরোমেডিসিন বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। স্যার, আপনাকেও আমন্ত্রণ। ধন্যবাদ। স্যার, একদম ইনিশিয়াল যে কোয়েশ্চেনটা আসে, যারা স্পোর্টসম্যান থাকে তাদের রোদে কাজ করতে হয়, রোদে খেলতে হয়। আবার দেখা যায় যে অনেক সময় যাদের ফ্লাডলাইটের আলোয় খেলতে হয়, এখনকার সময় কমার্শিয়াল ফুটবল বা ক্রিকেটের যুগ, সেখানে ফ্লাডলাইটের আলোতে খেলাটা এটা অনেক বড় একটা ইম্প্যাক্টের জায়গা। স্পোর্টসম্যান যারা আছে, যারা অলরেডি হয়তো বা নিউরোলজিক্যাল কোনো প্রবলেমে ভুগছে, তাদের ক্ষেত্রে আসলে কতটুকু রিস্ক ফ্যাক্টর কাজ করে আসলে এই মডার্ন ডে কম্পিটিটিভ গেমগুলোতে? একটা হলো যেমন মাইগ্রেন, যদি আমি বলি, যে কোনো স্ট্রেস বা এই ধরনের যে মাইগ্রেনের কিছু প্রিসিপিটেটিং ফ্যাক্টর থাকে যেগুলো মাইগ্রেনটাকে বাড়ায়। তো যখন আপনি এরকম আউটডোর গেমসে যাচ্ছেন অথবা এরকম তীব্র আলো, সেটা ফ্লাড লাইটের আলো হোক বা সানলাইট হোক, আবার যখন আপনি কোনো ফুটবল খেলছেন তখন আপনি ডিহাইড্রেশন হওয়ার একটা চান্স থাকে। তো এই সমস্ত জিনিসগুলোই কিন্তু মাইগ্রেনের অ্যাটাকটাকে বাড়াতে পারে। আবার এই ডিহাইড্রেশন থেকে কিন্তু আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। আবার ধরেন আপনি এই যে খেলার যে স্ট্রেস, খেলার মধ্যে কিন্তু আমাদের এই অনেক স্ট্রেস হরমোন রিলিজ হয়। তো আপনি তো এই স্ট্রেস হরমোনগুলো কিন্তু আপনাকে আবার ব্রেন হেমোরেজের রিস্ক বাড়িয়ে দিতে পারে। তো ওভারঅল আসলে যারা খেলছেন তাদের এই স্বাস্থ্যগত বিষয়গুলো আসলে আগে থেকে মনিটর করা উচিত, এবং প্রত্যেকটা প্লেয়ারই খেলার আগে তিনি স্বাস্থ্যগতভাবে ঠিক আছেন কি না সেটাও কিন্তু আসলে অ্যাসেস করা উচিত। তাদের নানান রকম যদি রিস্ক থাকে সেটা নিয়ে যদি উনি খেলতে চান, তাহলে কিন্তু এই খেলার মাঝেই কিন্তু বড় ধরনের ডিজাস্টার হওয়ার একটা ঝুঁকি থেকে যেতে পারে। স্যার, এক্ষেত্রে ইমার্জেন্সি কেয়ারটা আসলে কেমন থাকে? সাপোজ কোনো একজন প্লেয়ারের যদি খেলার মাঠে এই ধরনের কোনো প্রবলেম হয়, অথবা কোনো একজন পারফর্মার, শুধুমাত্র তো খেলোয়াড় না, আমি যে কোনো পারফর্মারের কথা বলছি, যে ডিউরিং পারফরমেন্স এই টাইপের কোনো প্রবলেম হলো, এটা ইনিশিয়ালি তো ডায়াগনোজ করার সাধারণ মানুষের আসলে ওইটা জানার কোনো উপায় থাকে না। সো এক্ষেত্রে ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা আসলে কেমন হয়? আচ্ছা, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হচ্ছে যখন এই ধরনের টুর্নামেন্টগুলো হয়, টুর্নামেন্টগুলোতে কিন্তু একটা মেডিকেল টিম থাকে, সেখানে প্যারামেডিক্স এবং ডক্টর সবাই থাকে। প্লেয়াররা অনেক সময় খেলার মাঝখানে দেখা যাচ্ছে যে আপনার কারো মাইগ্রেন থাকলে মাইগ্রেন অ্যাটাক হতে পারে, খেলতে গিয়ে মাথায় ইনজুরি হতে পারে, বা খেলার মাঝখানে ব্লাড প্রেশার বেড়ে গিয়ে ব্রেনে স্ট্রোকও হতে পারে। সেক্ষেত্রে মেডিকেল টিম থাকে, তারা সাধারণত ইমিডিয়েটলি জিনিসটা টেক ওভার করে এবং সিমটম অ্যানালাইসিস করে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি, যদি দেখা যায় খুব সিভিয়ার কোনো কিছু হয়, সাথে সাথেই তারা হচ্ছে পেশেন্টকে হসপিটালে ট্রান্সফার করে। আদারওয়াইজ যদি ছোটোখাটো কিছুর মধ্যে হয়ে থাকে তখন হচ্ছে ইউজুয়ালি খুব ছোট প্রবলেমই হয়, বড় ধরনের প্রবলেম কম হয়, যেগুলো মাঠেই সমাধান করা হয়। স্যার, এখানে অনেকের মধ্যে একটা কনফিউশনের জায়গা আছে, যেহেতু স্ট্রোক বলি কিংবা নিউরোলজিক্যাল যে কোনো রোগের কথাই বলি না কেন, সেটা তো পেইনের সঙ্গে অনেক বেশি মাত্রা রিলেটেড, মানে পেইন হবে, আফটার দ্যাট বাদ বাকি বিষয়গুলো হয়। একজন মানুষ আসলে বুঝবে কিভাবে তার কোন পেইনটা তাকে আসলে স্ট্রোকের দিকে নিয়ে যাচ্ছে, কোন পেইনটা আসলে মাইগ্রেনের পেইন হচ্ছে, কোন পেইনটা টেনশন হেডেক হচ্ছে, কোন পেইনটা ক্লাস্টার হেডেক হচ্ছে? এই বেসিক বিষয়টা একজন মানুষ বুঝবে কিভাবে? প্রথম কথা হলো, স্ট্রোকে পেইন হয় এটা কিন্তু খুব কম পার্সেন্টেজ অফ স্ট্রোকে পেইন হয়। আমরা যেটাকে বলি সাবআরাকনয়েড হেমোরেজ, সেখানে কি হয়, মস্তিষ্কের রক্তনালীটা, মস্তিষ্কের যে আবরণ তার মাঝখানে ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হয়ে সে পুরো মস্তিষ্ক জুড়েই রক্তটা ছড়িয়ে যেতে পারে। তো তাদেরকে আমরা বলি থান্ডার ক্ল্যাপ হেডেক, মানে হঠাৎ করে তীব্র মাথা ব্যথা, যেটাকে মনে হবে যেন সহজ বাংলায় বললে যে মাথায় বাজ পড়লো, বজ্রপাত হলো। তো এটা যদি কারো যদি এইরকম কোনো সেন্সেশন হয় যে এই ধরনের তার মাথা ব্যথা আগে কখনোই হয় নাই, তীব্র মাথা ব্যথা হঠাৎ করে হলো, তখন আমাদের সন্দেহ করতে হবে যে এটা সাবআরাকনয়েড হেমোরেজ টাইপের কোনো স্ট্রোক হলো কি না। আদারওয়াইজ স্ট্রোকে মাথা ব্যথার সম্ভাবনা অত বেশি না। আচ্ছা, আর কি হতে পারে? ধরেন মাইগ্রেন হতে পারে। মাইগ্রেনের ব্যথাটা কিন্তু আসলে কন্টিনিউয়াস থাকে না, এটা আমরা বলি এপিজোডিক হেডেক। এটা আসলে সাধারণত কারো দেখা যায় সপ্তাহে 3 দিন হয়, কারো মাসে 3 দিন বা 5 দিন হতে পারে।
এবং সেটা সাধারণত ব্রেনের এক সাইডে, আমার ডান দিকে অথবা বাম দিকে এমন হতে পারে যে সবসময় এক জায়গা থেকেই হচ্ছে, বা কখনো কখনো এক এক সময় একই জায়গা থেকে হচ্ছে। এদিকে বলে যে একদম দপদপ দপদপ করে মাথার এই দুই সাইডে, অনেকে এভাবে এক্সপ্লেইন করে। তারপরে চোখের পেছনে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, সাথে বমি কারো কারো হতেও পারে। আবার অনেকে বলে যে সে একটা ইমব্যালেন্সের মতো ফিল করে, যে মাথা ঘোরাচ্ছে, মনে হচ্ছে না পৃথিবীটা তার ইমব্যালেন্স হয়ে আসছে। আবার অনেকে বলে যে মাথা দিয়ে মনে হচ্ছে যে আমার একটা গরম একটা ফিলিং হচ্ছে, যে মাথা দিয়ে গরম কিছু একটা বেরিয়ে যাচ্ছে। সো এরকম যখন হবে, এবং সেটা যদি ধরেন 24 থেকে সাধারণত 72 ঘন্টার মধ্যে এর বেশি সাধারণ যদি স্থায়ী না হয়, তাহলে এটাকে বলা যায় তার এটা মাইগ্রেন অ্যাটাক হচ্ছে। জি। আচ্ছা, কেউ কেউ কিন্তু আবার মাইগ্রেন অ্যাটাকের আগে, ব্যথা শুরু হওয়ার আগেও কিন্তু বুঝতে পারেন যে চোখে তারা ঝিলমিলের মতো দেখা, চোখে ঝাপসা দেখা, বা একটা মানে অ্যাবনর্মাল একটা ফিলিং, সে যার হয় সে কিন্তু বুঝে যায়, যে যার রেগুলার হচ্ছে সে কিন্তু জানে যে এরপর তার হেডেকটা হবে। এটাকে আমরা বলি অরা ফেস। তো এইটা একটা হল যাদের টিপিক্যাল মাইগ্রেন যাদের হয়। আর কারো হয় যে টেনশন টাইপ হেডেক বা মাসল কন্ট্রাকশন হেডেক। তাদের কি হয় যে যারা বিভিন্ন স্ট্রেসে যারা ভোগেন কন্টিনিউয়াসলি, এই যে আমরা যে সেডেন্টারি লাইফস্টাইল, আমরা সারাদিন কাজ করছি, সারাদিন হয়তো বা আমি কম্পিউটারে কাজ করতে হচ্ছে, বা আপনার যারা মিডিয়াতে যারা কাজ করছেন কন্টিনিউয়াসলি এই মনিটরের সামনে যারা আছেন, তো এই স্ট্রেসগুলো কিন্তু আমাদের এই মাথার যে মাসলগুলো সেগুলোকে কন্ট্রাক্ট করে, তাকে একদম সংকুচিত করে। তখন কিন্তু আমার এখানে একটা ব্যান্ড লাইক সেন্সেশন হয়, যে আমার একটু মাথাটা চেপে আসছে, মাথাটা ধরে আসে, কনস্ট্যান্ট একটা ডাল একটা হেডেক আছে, মানে মনে হবে যেন একটা অস্বস্তিকর ব্যথা, খুব তীব্র ব্যথা না, কিন্তু এই ব্যথাটা আপনার মাথা থেকে যাচ্ছে না, কন্টিনিউয়াসলি আছে, এবং যেটা আপনার কাজে হয়তো বা হ্যাম্পার করছে, আপনার মনোযোগটাকে মানে কনসেন্ট্রেশনটাকে আপনার দিতে দিচ্ছে না। তো এইটাকে আমরা বলি মাসল কন্ট্রাকশন হেডেক বা টেনশন হেডেক। এগুলো সাধারণত দেখা যায় একবার উঠলে সেটা টানা পারসিস্ট করে যায়, কারো কারো 7 দিন 10 দিন, ইভেন ইট মে পারসিস্ট আপ টু 15 days। সো মানে এইভাবে করে কিন্তু ডিফারেন্সিয়েট করা যায়। আর ক্লাস্টার হেডেকটা এটা একদম স্পেসিফিক হেডেক, এটা সাধারণত একটা সিজনে হয়, যেটা হয়তো বা বছরে তার একবার বা দুইবার অ্যাটাক হয়, এবং যেটা স্পেসিফিক যেই সিজনে যার হয় তার ঠিক ওই সিজনেই হয়। তো ও ওই টাইমটা জানে যে আমার এই প্রতি বছর এই টাইমটাতে এটা হতে পারে। সো আমরা আসলে এই ডিফারেন্সিয়েট করার মতো আমার কাছে মনে হয় যে দর্শকরা যারা ঠিক এই মুহূর্তে দেখছেন, স্যার যে বিষয়গুলো বলেন, আপনি হয়তো বা সে ব্যাপারে একটু আশ্বস্ত হতে পারেন যে আপনার আসলে কোন টাইপের মাথা ব্যথা হচ্ছে, এবং সেটার জন্য আপনি পরবর্তী সময় আগে তো ডায়াগনোসিস করতে হয়, তারপরে সেই বিষয়টা নিয়ে ট্রিটমেন্ট পর্যায়ে যেতে হয়। স্যার আপনার কাছে আমি আসবো, একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, কারণ আমাদের অনেক হোম রেমেডি প্রচলিত আছে, বিশেষ করে ইউটিউব ঘাটলে প্রচুর হোম রেমেডি পাওয়া যায়, সেগুলো আসলে কতখানি রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে সেই ব্যাপার নিয়ে কথা বল। স্যার আমাদের অনেক প্লেয়ারকে আমি দেখেছি যে মাথা ব্যথাকে অ্যাভয়েড করার জন্য আদা, দারচিনি, হলুদের পানি এগুলোর উপর ডিপেন্ডেন্ট, দেখা যাচ্ছে ট্রিটমেন্ট করছে না, এই হোম রেমেডিগুলোর উপর দিয়ে চলছে। এগুলো আসলে দীর্ঘমেয়াদী কতখানি ক্ষতি করতে পারে? অ্যাজ আ ডক্টর আপনার সাজেশনটা আসলে কি থাকবে? আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছিল কি, আসলে বেসিক্যালি এটাকে বলা হয় অল্টারনেটিভ মেডিসিন। হ্যাঁ, তো অল্টারনেটিভ মেডিসিনগুলো বহু বছর ধরেই চলে আসতেছে, কিন্তু এগুলোতে খুব বেশি ভালো ইফেক্টিভ কিছু পাওয়া যায় না, এগুলো খুবই মিনিমামই ইফেক্টিভ। আর একেবারে কাজ করে না তা না, কিছু কিছু বেনিফিট পাওয়া যায়, কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে এই অল্টারনেটিভ মেডিসিনগুলো খেলে হয় কি, দেখা যাচ্ছে এই ধরনের পেশেন্টগুলো অনেক সময় আমাদের কাছে লিভারের প্রবলেম নিয়ে আসে, একটা থেকে আরেকটা নিয়ে আসে। আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, এই সব অল্টারনেটিভ মেডিসিনের যদি কাজ হতো, যেমন ধরেন যে ব্লাড প্রেশার বেড়ে গেলে একটা প্রচলন আছে তেঁতুলের পানি খায় বা তেঁতুল খায়, তো তেঁতুল খেয়ে যদি ব্লাড প্রেশার বাড়তো বা ব্লাড প্রেশার যদি কমতোই, তাইলে তেঁতুল চাষিরা সব বড় বড় বিল্ডিং বানায় অনেক বড় লোক হয়ে যাইতো। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে ওষুধ কোম্পানির মালিকরাই শুধু বড় লোক হয়, তেঁতুল চাষিদের আর উন্নতি হয় না। জি। সো এই জায়গাটা মনে হয় যে যারা দর্শক আছেন, রোগের ডায়াগনোস করা এবং সে অনুযায়ী ডক্টরের কাছ থেকে পরামর্শ নেওয়ার জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্যার আপনার উপদেশটা কি থাকবে স্পোর্টসম্যানদের প্রতি, বিশেষ করে লাইফস্টাইল নিয়ে? আমরা যখন আসলে স্পোর্টস মেডিসিন নিয়ে ছোটোখাটো পড়াশোনা করতে গেছি, তখন একটা বিষয় মানে অ্যাজ অ্যান অ্যাথলেট যখন আমাদেরকে শেখানো হয়েছে, একটা বিষয় বলা হতো যে রাত 12টা থেকে 3টা পর্যন্ত যে ঘুম, বা খুব সম্ভবত সেটাকে ডেল্টা স্লিপ বলা হয়, আই এম নট শিওর, আমার মেডিকেল টার্মটা ভুল হতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে ঘুম, হাইড্রেটেড থাকা, এসব জায়গায় স্পোর্টসম্যানদের প্রতি আপনার আসলে পরামর্শের জায়গাটা কি থাকবে? ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আসলে আমাদের পুরোটা লাইফ এবং আমাদের যে ডেইলি যে লাইফ সাইকেল যেটা, এখানে কিন্তু আমাদের হরমোনের অনেক ব্যালেন্স হয়। আমাদের শরীর কিন্তু হরমোন দিয়ে ব্যালেন্স ওয়েতে চলে। আপনার ব্লাড প্রেশার রেগুলেশন হচ্ছে, আপনার হার্টের অ্যাক্টিভিটি চলছে,
যিনি স্পোর্টসম্যান তার হার্টকে কিন্তু সাধারণ মানুষের থেকে অনেক বেশি কাজ করতে হয়, হার্টের অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে। তো উনি যদি প্রপারলি ঘুমটা না হয়, ঘুম না হলে কি হয়, স্ট্রেস হরমোনগুলো রিলিজ হয়। আমরা যে ঘুমাই, আমরা রাতে কেন ঘুমাই? রাতে ঘুমাই যে আমাদের শরীরে যে ব্রেন থেকে মেলাটোনিন নামে একটা হরমোন রিলিজ হয়, সেটার কারণে কিন্তু আমাদের রাতে ঘুমটা হয়। যখন এইটা এভাবে করে আমাদের লাইফটা সেট করা, যে মানে সূর্য ডুবে যাবে, চারদিকে অন্ধকার নামবে, ব্রেন থেকে মেলাটোনিন বের হবে এবং আপনি ঘুমাতে যাবেন, এটা নর্মাল সাইকেল। কিন্তু আপনি যদি সময় মতো ঘুমাতে না যান, আপনি যদি দেরি করেন, তাহলে আপনি কি করছেন, আপনি দেরি করে ঘুমোতে যাচ্ছেন, সকালে বেশি টাইম ঘুমাচ্ছেন, কিন্তু সকালে কিন্তু আপনার ওই হরমোন নাই আপনার শরীরে। তাহলে কি হচ্ছে, তাহলে আপনার ঘুমটা কিন্তু স্মুথ ঘুম, এবং আমরা বলি রেম স্লিপ, নন রেম স্লিপ, এগুলো একটা সাইকেল আছে। একটা সাইকেল মিলে এটা মানে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তো আমরা সাধারণত 3 সাইকেল বা 4 সাইকেল মিনিমাম আমরা ঘুমাই। তো এই 3-4 সাইকেল যদি আপনি প্রপারলি না ঘুমান, সাইকেলের মাঝখানে যদি আপনি উঠে যান, অথবা যদি এক্সট্রা সাইকেলের যদি বেশি চলে যান, তাহলে কোনোটাই কিন্তু আপনার ঘুমটা কিন্তু স্মুথ ঘুম, যেটা মানে আমরা যেটাকে বলি রিফ্রেশিং স্লিপ। আপনি সকালবেলা ঘুম থেকে জাগার পরে আপনাকে একটা রিফ্রেশ অনুভূতি যে দেয়, সেই স্লিপটা কিন্তু হবে না। তো এই জন্য যারা স্পোর্টসম্যান তাদেরকে আমি বলবো, যেহেতু আপনার স্ট্যামিনাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, আপনাকে তো ধরেন নিউট্রিশন তো আপনার একটা পার্ট অবশ্যই, সাথে আপনার প্রপার হাইড্রেশনটা জরুরি। সো আপনি যদি হাইড্রেটেড না থাকেন, আপনার বডির যে সিস্টেম, নর্মাল সিস্টেমটা কাজ করবে না। 1 2 নম্বর হলো আপনার বডি হরমোন দ্বারা গাইডেড হয়, নানান রকম কাউন্টার ব্যালেন্সিং হরমোন, দিজ আর কেমিক্যালস। সো এই কেমিক্যাল ইন্টারাকশনগুলো যদি ঠিকভাবে না হয়, আপনার বডি আপনাকে হেল্প করবে না। সো আপনি কি হবেন, আপনি যখন এটাকে এক্সট্রা এফোর্ট দিতে যাবেন, তখন কিন্তু বডি কোলাপস করবে এবং আপনি দ্রুত অসুস্থ হবেন। সো আপনি যদি একটা রেগুলার মানে হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, আপনি প্রপার নিউট্রিশনটা আপনার ইয়েটা যদি প্রপার হয়, আপনার হাইড্রেশন প্রপার হয়, আপনি ঘুমোতে যান সঠিক সময়ে, তাহলে দেখবেন আপনার যে স্ট্যামিনা, আপনার এই খেলার টাইমটাতে আপনি কিন্তু এক্সট্রা স্ট্যামিনা পাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি পাবেন না। অর্থাৎ প্রপার স্ট্যামিনাটা সেরকম লাইফস্টাইলটা ঠিক থাকলে তখন পাওয়া যায়। স্যার, অপটিক্যাল জায়গার সঙ্গে নিউরোলজিক্যাল জায়গার রিলেশন কতখানি? এটা অনেকেই এই বিষয়টা বলে যে চোখ যদি সাপোর্ট না দেয় বা চোখ যদি আসলে ভালো না থাকে, সেক্ষেত্রে নিউরোলজিক্যাল প্রবলেমগুলো বাড়তে পারে। এটা অনেক সময়, বিশেষ করে যখন ফ্লাড লাইটের আলোতে খেলা হয়, কিংবা অনেকে যারা আছেন হয়তো বা কম্পিউটার মনিটরের সামনে বসে কাজ করছেন, তাদেরকে এই পরামর্শ দেওয়া হয় যে আগে আই সাইটটা চেক করার জন্য। এটা আসলে স্যার কতটা রিলেটেড? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। সেটা হচ্ছে আমরা ইদানিং প্রচুর পেশেন্ট পাই, দেখা যাচ্ছে যে আমি অনেক হেডেকের পেশেন্ট পাই। এরা হচ্ছে লোকে লং টাইম দেখা যাচ্ছে ডিভাইসে কাজ করে। হ্যাঁ, ডিভাইসে যদি একটা মানুষ বেশি সময় কাজ করে, এই লাইটগুলো কিন্তু হচ্ছে লোকে মাইগ্রেনের অ্যাটাক বাড়াবে। আর এই জন্যই আমরা হচ্ছে লোকে উজ্জ্বল আলোগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি এই কারণে। অর্থাৎ স্ক্রিন টাইমটা কমানোর সেই পরামর্শের জায়গাটা। স্যার, এক্ষেত্রে যদি আপনাকে জিজ্ঞেস করি, ছোট বাচ্চাদের এই প্রবলেমটা অনেক বেশি। সো ব্যাপারটা কি এরকম হচ্ছে যে মানে ছোট বাচ্চারা ছোটবেলা থেকেই এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডারগুলো নিয়ে বড় হচ্ছে কিনা, সেক্ষেত্রে আসলে গার্ডিয়ানরা কি করতে পারে? হ্যাঁ, ছোট বয়স থেকেই যদি বাচ্চারা বেশি মানে ডিভাইস দেখে, এরকম ব্রাইট লাইটে যদি এক্সপোজড হয়, তাহলে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু তাদের দৃষ্টিশক্তি কমে যাওয়ার ভয় থাকবে। এই জন্য মানে ছোট বাচ্চাদেরকে আমরা সবসময় ডিভাইস থেকে দূরে রাখার কথাই বলি। এখানে সেটা ডিভাইস, সেটা মোবাইল হতে পারে, টিভি হতে পারে, ল্যাপটপ হতে পারে, এগুলো সব কিছু থেকেই একটু দূরে রাখতে হবে বাচ্চাদেরকে। সো আমরা সেই জায়গাটাতে আসলে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে কেমন সার্ভিস পাবে মানুষ, সেই ব্যাপার নিয়ে কথা বলতে চাই। স্যার, আমরা যদি মস্তিষ্কের রোগ নিয়ে কথা বলি, স্ট্রোক আসলে সবার আগেই চলে আসে, ইভেন অনেক ইয়াংদের মধ্যে এই প্রবণতা দেখা যাচ্ছে। আমি ইন পার্টিকুলার যদি জিজ্ঞেস করি, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে এই স্ট্রোকের রোগী যারা আসছেন, তারা কেমন সার্ভিস পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে স্ট্রোকের ব্যাপারটা হচ্ছে কি, অনেকেই কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না স্ট্রোক কিসের রোগ। আমাদের অনেকেই মনে করেন স্ট্রোক ব্রেনের রোগ নাকি হার্টের রোগ, এটাই কিন্তু আমাদের এখনো অনেকে জানি না। হার্ট অ্যাটাক করলো বলে স্ট্রোক হয়েছে। সো আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যারা দর্শক আছেন এখানে, যে ইউনাইটেড মেডিকেল কলেজে আমাদের এখানে 24/7 হাইপার অ্যাকিউট স্ট্রোক সার্ভিস চালু আছে। সেটার কি অর্থ কি? অর্থটা হলো যে বর্তমানে যে লেটেস্ট যে গাইডলাইন স্ট্রোকের চিকিৎসার আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের, তাতে যদি কেউ
4.5 থেকে 9 ঘন্টার মধ্যে আসে, তাহলে আমরা তাকে একটা ইনজেকশন দিতে পারি। সেটা আমাদের ভেইনে ইনজেকশন দিয়ে যে মস্তিষ্কের রক্তনালী ব্লক হয়ে যে স্ট্রোকটা হয়েছে সেই ব্লকটা আমরা ছুটিয়ে দিতে পারি। জি। যদি কেউ 24 ঘন্টার মধ্যে আসে, তাহলে আমরা বলি ওই এক ধরনের ক্যাথেটার নিয়ে গিয়ে একদম আমরা এই পায়ের এই রক্তনালীতে ঢুকে ব্রেনে ঢুকে একটা স্টেন রিট্রেভার বলি, স্টেন দিয়ে আমরা ওই ক্লটটা ছুটাই দিতে পারি। এবং এই চিকিৎসা ধরেন আজকে একটা পেশেন্ট যদি সে স্ট্রোক করে মাউন্ট এলিজাবেথে যেত, সে যেই সার্ভিসটা ওখানে পেত, অথবা নিউ ইয়র্কের কোনো একটা ব্যস্ত হসপিটালে যেত, একটা হাইলি ইকুইপড হসপিটালে যেত, সে যেই সার্ভিসটা পেত, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে 24/7 সেই সার্ভিসটাই এনশিওর্ড আছে। কেউ যদি রাত 3টার সময় স্ট্রোক করেন, তাকে ইমিডিয়েটলি এই ধরনের সার্ভিস দেওয়ার জন্য আমাদের পুরো টিম সেখানে রেডি আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মনে হয় যে আল্লাহ না করুক যদি কেউ এই ধরনের প্রবলেমে পড়েন, আত্মীয় স্বজন যারা আছেন, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালকে আপনার প্রথম প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন। স্যার, আমরা যদি স্ট্রোক পরবর্তী লাইফস্টাইল চিন্তা করি, সেক্ষেত্রে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল কেমন সার্ভিস দিচ্ছে রিগার্ডিং পোস্ট স্ট্রোক যে লাইফটা, সেখানে তার কি কি প্রিকশন মেনটেন করতে হবে, কিভাবে লাইফস্টাইলটাকে ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে, সেই ফলো আপের জায়গাগুলো আসলে কেমন পাওয়া যাচ্ছে? আচ্ছা, প্রথমে স্ট্রোক হওয়ার পরে আমরা হচ্ছে ডক্টর হাসিবুল হাসান যেটা বললেন যে আমাদের সত্যিকার অর্থে আমরা খুব ভালো একটা সেট আপ তৈরি করেছি অ্যাকিউট স্ট্রোকের জন্য 24 আওয়ার সার্ভিস। তো আমরা প্রথমে স্ট্রোকের সার্ভিসটা এনশিওর করার পরে এরপরেই দেখা যাচ্ছে যে এই পেশেন্টগুলো সাধারণত প্যারালাইসিস থাকে, হাত পা বা মুখ বেঁকে গেল, আমরা এই জায়গাটায় ফিজিওথেরাপি সার্ভিসের প্রয়োজন হয়। আমরা ফিজিওথেরাপি সার্ভিসটা আমরা ইমিডিয়েটলি শুরু করি। রিস্ক ফ্যাক্টরগুলো আমরা ইভ্যালুয়েট করি, আরও কোনো রিস্ক ফ্যাক্টর আছে কি না সেটা দেখে নেই। এবং এরপরে হচ্ছে হলো গিয়া পরবর্তী চিকিৎসা হিসেবে পেশেন্টের যেটা প্রয়োজন হয়, অর্থাৎ ডায়াবেটিস কন্ট্রোল, ব্লাড প্রেশার কন্ট্রোল, স্মোকিং বন্ধ করা, এবং আমরা পেশেন্টদেরকে রেগুলার এক্সারসাইজের ব্যাপারে উদ্বুদ্ধ করি এবং সঠিক খাদ্যাভ্যাসের ব্যাপারে উদ্বুদ্ধ করি। মূলত একবার একজনের স্ট্রোক হলে পরবর্তীতে আবার স্ট্রোক হওয়ার ভয় থাকে, এই জন্য এই পেশেন্টের রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন এবং খুব সিম্পল টেকনিকের মধ্যে একটা হচ্ছে হলো গিয়ে রেগুলার এক্সারসাইজ এবং রুটিন, সুন্দর একটা ডায়েট প্ল্যানিং। এটা কিন্তু আসলে মানে খুব সিম্পল জিনিস, কিন্তু অনেক বেশি উপকারী। আমরা এই জিনিসগুলো আমরা পেশেন্টদেরকে অ্যাডভাইস দিয়ে থাকি। এই সমস্ত অ্যাডভাইস আপনারা দিয়ে থাকেন। স্যার, আমার মনে হয় যে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল সেক্ষেত্রে চমৎকারভাবে কাজ করছে। আমরা একেবারে শেষ পর্যায়ে স্যার চলে এসেছি। সর্বশেষ আপনার যদি কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে, একজন মানুষ, আমি অ্যাথলেটদেরকে নিয়ে এর আগে জিজ্ঞেস করেছিলাম, বাট স্বাভাবিক একজন মানুষ যে হয়তো বা 9টা 5টা পর্যন্ত অফিস করছে, খুব স্ট্রেসফুল লাইফ লিড করছে এই ঢাকা শহরে, গ্রামাঞ্চলে একটু কম দেখা যায় এই প্রবণতার জায়গাটা, কিন্তু শহরাঞ্চলে অনেক বেশি স্ট্রেসফুল লাইফ লিড করছে, তাদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে আলাদা করে? আচ্ছা, বেসিক প্রিন্সিপাল খুব সিম্পল, সেটা হলো হেলদি লাইফস্টাইল। আপনি 9টা 5টা কাজ করেন, অসুবিধা নেই, বাট আপনাকে যে আমাদের খাদ্যাভ্যাসটা ঠিক করা প্রথম কাজ। যে আমরা দেখা যায় যে আমরা কিন্তু এই 9টা 5টার ভিড়ে আমরা অনেকেই কিন্তু সকালে নাস্তা না করে অফিসে যাই, আমরা সকালে ব্রেকফাস্টটা মিস করে আমরা বেলা 11টা 12টার দিকে আমি নাস্তা খাচ্ছি। তো এই যে তাতে কি হচ্ছে, আমার কিন্তু নর্মাল সাইকেলটা ব্রেক হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখা গেল যে আমি হয়তোবা দ্রুততার জন্য আমি হয়তোবা ফাস্ট ফুড নিচ্ছি, আমি কিন্তু আরও একটা খারাপ কাজ করছি। তো প্রথম কাজটা হলো যে আমাকে হেলদি লাইফস্টাইলের আগে খাবার, আমি যেটা খাচ্ছি সেই খাবার কনজামশনটাকে ঠিক করা। তারপরে আমি হয়তোবা চাইলে আমি হয়তোবা হেঁটে যেতে পারি, আমি রিক্সা, বাইক বা এগুলো ইউজ করছি। তো আমি যদি অফিসের এই টাইমটা যদি আমি হাঁটি, আমার কিন্তু হাঁটার অভ্যাসটা হলো। তো আমি ডেইলি, একজন মানুষের সুস্থ স্বাভাবিক যদি আমি চিন্তা করি, তার ডেইলি মিনিমাম 5 থেকে 6 কিলোমিটার হাঁটা উচিত। তো আমরা কয়জন সেটুকু হাঁটছি? সো এইটা যদি কেউ মেনটেন করে এবং আপনি যদি রেগুলার হাঁটেন, আপনি অফিস থেকে যদি হেঁটে ফিরেন, তাহলে দেখবেন আপনি রাতে ঘুমটাও কিন্তু আপনার স্মুথ হবে। আপনি না হাঁটলে কিন্তু ওই ঘুমের টাইমে আপনার ওই কিন্তু রিল্যাক্সেশনটা কিন্তু হবে না। সো এই যে আমাদের টোটাল যে হেলদি লাইফস্টাইলের যে ব্যাপারটা, রুল ইজ ভেরি সিম্পল, যে আপনি সময় মতো ঘুম থেকে উঠবেন, আপনি টাইম মতো খাবেন, আপনি মাঝখানে এক্সারসাইজ করবেন, আপনি হাঁটবেন, টাইমলি ঘুমাতে যাবেন।
এই বেসিক রুল ফলো করলে কিন্তু আসলে আমাদের শরীরে রোগ দানা বাঁধার তেমন কোনো কারণ নাই। সো বেসিক রুল ফলো করার কথা স্যার বলছিলেন। স্যার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময়টা আজকে শেষ হয়ে গেছে। আই উইশ আলোচনাটা আমরা একটু কন্টিনিউ করতে পারতাম, তবে মাশাআল্লাহ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল বেশ ভালো সার্ভিস দিচ্ছে, এবং আপনি যেমনটা বলছিলেন যে আমেরিকা বলি বা মাউন্ট এলিজাবেথ বলি, যে সার্ভিসগুলো হয়তো বা সেখানে পাওয়া যাচ্ছে সেটা ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে 24/7 পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের ডক্টরস ডাগআউট প্রেজেন্টেড বাই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।